হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A1 পেপারটি রয়েছে আধুনিক বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কি ছিল এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল, এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসি A1, এখানে প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, তার কারণগুলো কি এবং তার ফলাফল। এটা 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, সাঁওতাল বিদ্রোহ কেন হয় তা সেই সম্পর্কে আমি এর আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব এবং তারপর আমরা এই যে 20 নম্বরের উত্তর রয়েছে অ্যান্সার, সেই অ্যান্সারে চলে আসবো। সাঁওতাল বিদ্রোহের কারণ 5 নম্বরে টিকা প্রশ্ন। তা সাঁওতাল একটা সম্প্রদায়, একটা উপজাতি। এরা বিদ্রোহ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1855 সালে সিধু কানুর নেতৃত্বে, এবং এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই বিদ্রোহে ব্যর্থ হওয়ার পর প্রায় 25,000 সাঁওতালকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রধান নেতা যারা ছিলেন সেই সিধু কানুকে কিন্তু ফাঁসি দেওয়া হয়, এবং এই সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন নড়ে চড়ে বসে। তারা এই সাঁওতালদেরকে নিয়ে একটা সাঁওতাল পরগনা তৈরি করে, এবং সাঁওতাল বিদ্রোহের যে প্রধান কারণ ছিল বহিরাগতদের আগমন এই সাঁওতাল অঞ্চলে, যাদেরকে এই সাঁওতালরা দিকু বলতেন। এই দিকুদের অত্যাচার ছিল একটা প্রধান কারণ। তো এই বহিরাগত মহাজন, সুদখোর ব্যবসায়ী বা এই জমিদার শ্রেণী, এদেরকে এই অঞ্চল থেকে একেবারে বহিষ্কার করা হয় এবং সাঁওতাল অঞ্চলে এরা প্রবেশ করতে পারবে না বলে কিন্তু ঘোষণা করা হয়। তা এইভাবে সাঁওতাল বিদ্রোহের অবসান ঘটে। কিন্তু আমাদের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, কারণগুলো কি? দেখো, সাঁওতাল এই জাতি কোন অঞ্চলে বাস করতো আগে আমাদের জানা দরকার। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বিহারের পূর্ণিয়া, ভাগলপুর, রামপুরহাট, এরকম বিভিন্ন রাজমহল, এরকম একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাঁওতালরা বাস করতেন। কোথায় বাস করতেন না, পাহাড়ের প্রান্ত দেশে। পাহাড় যেখানে সমতলে মিশেছে সেই প্রান্ত দেশে তারা বাস করতেন, যাকে বলা হয় দামিন ই কোহ, অর্থাৎ পাহাড়ের প্রান্ত দেশে। এখন এই অঞ্চলে বসবাস করতে করতে একসময় 1855 সালে তারা বিদ্রোহী হয়ে ওঠে। তাদের বিদ্রোহের পিছনে কি কারণ ছিল এ প্রসঙ্গে দ্য সাঁওতাল রিবেলিয়ান গ্রন্থে পিসি যোশী বলেছেন যে সাঁওতালদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই তারা এই বিদ্রোহটা করেছিল। তবে সাঁওতাল বিদ্রোহের কারণ যদি দেখা যায়, বিশ্লেষণ করা যায়, অনেকগুলি কারণ আমরা লক্ষ্য করব। যেমন দেখো, এখানে প্রথমে দেওয়া আছে যে খাজনা ধার্য। ব্রিটিশ সরকার এদেশে আসার পরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে বাংলাদেশে, বাংলা, বিহার, উড়িষ্যায় 1793 এর ফলে এই সাঁওতাল অঞ্চলগুলিতে, মানে যেখানে সাঁওতালরা বসবাস করতেন, সেই অঞ্চলগুলো এই চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় আসে। এবং সাঁওতালরা এর আগে ছিল কি না, নিষ্কর জমি ভোগ করেছিল। তারা কোনো রকম সরকারকে খাজনা দিত না। সে প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় তারা এই জমি চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছিল, এবং জঙ্গলের কাঠ বা ফলমূল, অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। অর্থাৎ অরণ্যের উপর তাদের একটা অধিকার ছিল। কিন্তু এখন কি হলো, ব্রিটিশ সরকার এইসব অঞ্চলে জমিদার নিয়োগ করছেন, এবং এই জমিদারেরা এই সাঁওতালদের উপরে খাজনা ধার্য করছেন, এবং এই খাজনার পরিমাণ 10 বছরে প্রায় 50 গুণ বেড়ে যায়। ফলে হঠাৎ করে এই সাঁওতালদের উপরে এই অনেক বেশি পরিমাণে এই খাজনা চেপে যাওয়াতে তারা স্বাভাবিকভাবে বিদ্রোহী হয়ে ওঠে। এই অরণ্যের অধিকারেও তাদের উপরে মানে হস্তক্ষেপ করা হয়, তাদের অরণ্যে প্রবেশ করার উপরে বিধি নিষেধ আরোপ করা হয়। ঝুম চাষ, তারা ঝুম চাষ করতেন, সেই ঝুম চাষ বন্ধ করে দেওয়া হয়, এবং ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে এই অরণ্যে ইচ্ছা মতো বনজ সম্পদ সংগ্রহ করার উপরে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ যে অধিকার তারা বংশ পরম্পরায় ধরে ভোগ করে আসছিল, সেই অধিকারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে, অরণ্যের অধিকারে হস্তক্ষেপ করে। এই অরণ্যের অধিকারের উপর হস্তক্ষেপই এই সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ, এমনটাই মনে করেন বিপান চন্দ্রের মতো ঐতিহাসিক, বরুণ দের মতো ঐতিহাসিক, ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতো ঐতিহাসিক। এনারা বলছেন যে এই অরণ্যের অধিকারে হস্তক্ষেপই সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ। ব্রিটিশ সরকার এই অঞ্চলে রাজস্ব শুধু চাপায়নি, রাজস্বের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়, যা দেওয়ার মতো ক্ষমতা এই সাঁওতালদের ছিল না। ফলে তারা এই অঞ্চলে বিদ্রোহ করে। আবার এই অঞ্চলে
খ্রিস্টান মিশনারিরা আসে, তারা শিক্ষা প্রচারের অন্তরালে ধর্ম প্রচার করতে থাকে এবং দরিদ্র অসহায় সাঁওতালদের নানাভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে। ফলে তাদের যে ধর্ম, সেই ধর্মচ্যুত থেকে তারা ধর্মচ্যুত হয়। এই ধর্মনাশের আশঙ্কায় তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। আবার এই অঞ্চলে লর্ড ডালহৌসির শাসনকালে, আমরা জানি 1853-তে ভারতের রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির শাসনকালে। তো এই অঞ্চলে রামপুরহাট, রাজমহল, ভাগলপুর, সাহেবগঞ্জ এই অঞ্চলে নতুন করে রেল লাইন পাতার কাজ শুরু হয় এবং ঠিকাদাররা স্থানীয় সাঁওতালদেরকে সেখানে কাজে লাগায় বিনা পারিশ্রমিকে। ভয় দেখিয়ে জোর করে তাদেরকে কাজে লাগানো হতো, তাদেরকে বেতন বা তাদের মজুরি দেওয়া হতো না। এছাড়া সাঁওতালদের ঘরে হাঁস, মুরগি, ছাগল জোর করে তারা এনে সেগুলোকে হরণ করতেন, মেয়েদের সম্মানহানি করতেন। নানা রকম কারণে এই সব অঞ্চলের সাঁওতালরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আরেকটা প্রধান কারণ, এই সাঁওতাল অঞ্চলগুলিতে বহিরাগত মানে বাইরে থেকে আগত মারোয়াড়ি ব্যবসায়ী, বাঙালি মহাজন, সুদখোর ব্যবসায়ী, অসাধু কিছু ব্যবসায়ী তারা এই অঞ্চলে আসে এবং নানা রকম ব্যবসা ফেঁদে বসে। কেউ সুদের কারবার করে, কেউ দোকানপাট খুলে বসে। এরা নানাভাবে সরকার মানে এই সাঁওতালদেরকে ঠকাতো। কোনো ব্যবসায়ীর কথা বলি, দোকানদার, তারা যখন সাঁওতালদের কোনো মাল বিক্রি করত, পণ্য বিক্রি করত, তখন বেশি ওজনের বাটখারা অর্থাৎ বেচা রাম বিক্রি করতো, মানে দিয়ে বিক্রি করতো। সেই বেচারাম বাটখারা ব্যবহার করে তাদেরকে মাল বিক্রি করতো, অর্থাৎ তারা মাল ওজনে কম দিত। বাটখারার ওজন কম ছিল, তাই এটাকে বলা হচ্ছে বেচারাম। আবার যখন সাঁওতালদের কাছ থেকে কোনো মাল কেনার হতো, তখন আবার ভারী ওজনের বাটখারা ব্যবহার করা হতো, যার নাম ছিল কেনারাম। এইভাবে বেচারাম, কেনারাম, বাটখারার মাধ্যমে এই অশিক্ষিত সাঁওতালদেরকে দিনের পর দিন এইসব দোকানদার ব্যবসায়ীরা ঠকাতো। একটা সময় তাদের এই কার চুপি সাঁওতালরা ধরে ফেলে, ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। আবার যেসব সুদখোর মহাজন এই অঞ্চলে এসে ব্যবসা ফেঁদে বসেছিল, তারা বিভিন্ন ভাবে ঋণের জালে সাঁওতালদেরকে জড়িয়ে ফেলেছিল। কারণ সাঁওতালদের এই উচ্চ আরে খাজনা দিতে গিয়ে অনেক সময় এই মহাজনদের কাছ থেকে তাদের টাকা ধার করতে হতো, আর একবার ঋণের জালে জড়িয়ে পড়লে তার আর ওই ঋণ থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। এবং এক্ষেত্রে দুটো আইন ছিল, হারওয়াহি এবং কামিয়াতি। দেখো, কামিয়াতি এবং হারওয়াহি। কামিয়াতি মানে যতদিন না ঋণ শোধ না হচ্ছে ততদিন ওই সাঁওতালকে মহাজনের জমিতে বেগার খাটতে হবে, বিনা পারিশ্রমিকে তার জমিতে চাষবাস করে দিতে হবে। আর হারওয়াহি কি না, যদি সাঁওতাল তার ঋণ না মেটাতে পারে তাহলে তার ঘর বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে, স্ত্রী পুত্রকে বন্ধক রেখে সেই ঋণের অর্থ শোধ করতে হবে। তো এই সমস্ত কারণে এই বহিরাগত এই মানে মহাজন ব্যবসায়ী সুদখোরদের প্রেস মানে চাপে এই সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে এবং সাঁওতালরা এদের নাম দিয়েছিল দিকু। এই দিকু সম্প্রদায় অর্থাৎ বহিরাগতদের অত্যাচারে, স্থানীয় জমিদারদের রাজস্ব আদায়ের চাপে, রেল লাইন পাতার সময় বিনা পারিশ্রমিকে কাজ করানোর ফলে, অরণ্যের অধিকার থেকে তাদের বঞ্চিত করার ফলে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে 1855 সালে। এবং এক্ষেত্রে দুই ভাই সিধু এবং কানু নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা 1855 সালে একটা ঘোষণা করেন যে ঈশ্বর তাদেরকে নির্দেশ দিয়েছেন এই বহিরাগতদের বিরুদ্ধে, এই ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার, এবং ঈশ্বর আমাদের সাথে আছেন, আমাদের এই বিদ্রোহে আমাদের জয় নিশ্চিত। অশিক্ষিত, অন্ধ, ধর্মভীরু সাঁওতালরা এই সিধু কানুর কথায় বিশ্বাস করে তারা দলে দলে তীর, ধনুক, বর্ষি, সড়কি নিয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করে। কিন্তু এই বিদ্রোহটা ছিল মানে এই যুদ্ধ ছিল অসম। ইংরেজদের কামান, গোলা বারুদের সামনে এই সাঁওতালদের লাঠি, সড়কি একেবারে কোনো কাজেই আসেনি। ফলে হাজার হাজার, প্রায় 25,000 সাঁওতালকে নৃশংসভাবে ব্রিটিশ সরকার হত্যা করে এই বিদ্রোহ দমন করে, সিধু কানুকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এই যুদ্ধের মূল ক্ষেত্র ছিল ভাগনাডিহির মাঠ। যে ভাগনাডিহির মাঠে 1855 সালে প্রায় 10,000 সাঁওতাল সমবেত হয়ে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তা বিদ্রোহের কারণগুলো আমাদের এখানে মূল ফোকাস করতে হবে। কারণগুলোর মধ্যে প্রধান কয়েকটি হচ্ছে অরণ্যের অধিকারের উপর হস্তক্ষেপ, তাদের নিষ্কর জমির উপরে রাজস্ব আরোপ,
বহিরাগত দিকুদের অত্যাচার, দোকানদারদের কেনারাম বেচারাম বাটখারার মাধ্যমে তাদের মাল কেনা বেচার সময় ঠকানো, মহাজন জনী কারবারের ভিতর দিয়ে যে হার ওয়াই কামিয়াতি ব্যবস্থার মাধ্যমে সাঁওতালদেরকে শোষণ করা, ইংরেজ সরকারের এখানে যে রেল লাইন পাতার কাজ করেছিল সেই ঠিকাদারদের অত্যাচার, নানা কারণে এই এখানকার সাঁওতালরা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। আর একটা কারণ ছিল, সেই সময় বাংলাদেশে যিনি ছোট লাট ছিলেন, সেই হ্যালিডে, জন হ্যালিডে, সেই হ্যালিডে এই সাঁওতালদের যে নিয়ম নীতি ছিল প্রাচীনকাল থেকে, সেই নিয়ম নীতির উচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন, নিয়ম নীতিকে উড়িয়ে দিয়েছিলেন। এর ফলে এই সাঁওতালরা খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে এই ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। তাদের ক্ষোভ প্রথমে ছিল স্থানীয় জমিদার, যেহেতু জমিদাররা রাজস্ব চাপিয়েছে, আর ছিল বহিরাগত দিকুদের উপর। কিন্তু পরবর্তীকালে যখন এই জন হ্যালিডের মতো ছোটলাট যখন তাদের নিয়ম নীতির উচ্ছেদ ঘটাচ্ছে, তাদের অরণ্যের অধিকার কেড়ে নিচ্ছেন, ঝুম চাষ বন্ধ করে দিচ্ছেন, অরণ্য আইন পাশ করছেন, রেল লাইন পাতার সময় ইংরেজ ঠিকাদার কর্মচারীদের অত্যাচার শুরু হচ্ছে, তখন তারা বিদ্রোহ শুরু করছে ইংরেজ সরকারের বিরুদ্ধে। তাহলে যে বিদ্রোহ প্রথমে ছিল জমিদার এবং স্থানীয় দিকুদের বিরুদ্ধে, পরে সেটা কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধেও পরিচালিত হয়। এই ছিল সাঁওতাল বিদ্রোহের মূল কারণ। একেবারে সহজ সাধারণ বিষয়, শুধু পয়েন্টগুলো মাথা রাখতে হবে আর অ্যান্সারটা লিখতে হবে। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসি O1, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি ছিল, এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো, মার্কস 20। প্রথমে দেখো কারণ নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে একটা ভূমিকা। ব্রিটিশ শাসনকালে ভারতে যেসব আদিবাসী বিদ্রোহ ঘটেছিল সেগুলির মধ্যে সব থেকে ভয়াবহ ও জঙ্গি ছিল সাঁওতাল বিদ্রোহ। দামিন ই কোহ অর্থাৎ পাহাড়ের প্রান্ত দেশের বাসিন্দা শান্তিপ্রিয় অরণ্যচারী উপজাতি সাঁওতালরা বেশ কয়েকটি কারণে বিদ্রোহী হয়ে উঠেছিল। P.C. যোশী তার দ্য সান্তাল রিবেলিয়ান নামক গ্রন্থে লিখেছেন, সাঁওতাল বিদ্রোহের বিশেষ দিক ছিল স্বাধীনতার কামনা, সাঁওতাল অঞ্চল ও সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার চিন্তা। প্যারা করে দেখো এবার যে মূল কারণগুলো কি ছিল সেটা নিয়ে পরের প্যারা। সাঁওতালরা কয়েক পুরুষ ধরে যে সমস্ত পাথুরে জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করেছিল তা ছিল নিষ্কর, কিন্তু ব্রিটিশ শাসনকালে এই জমির উপর খাজনা নেওয়া শুরু হয় এবং খাজনার হার 18 বছরের মধ্যে 10 গুণ বাড়ানো হয়। এছাড়াও সাঁওতালদের উপর বিভিন্ন উপশুল্ক চাপিয়ে দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে যায়। সাঁওতালরা অভাবের তাড়নায় মহাজনদের কাছ থেকে টাকা দাদন নিত। এই সময় সাঁওতালদের কামিয়াতি ও হারওয়াহি নামক দু ধরনের বন্ডে সই করতে হতো। কামিয়াতি ব্যবস্থায় যতদিন না ঋণ নেওয়া সাঁওতাল দাদন শোধ দিতে পারত ততদিন তাদেরকে মহাজনের জমিতে বেগার খাটতে হতো। আর হারওয়াহি ব্যবস্থায় দাদন শোধ করতে ব্যর্থ সাঁওতালদের মহাজনদের জমিতে বিনা পারিশ্রমিকে লাঙল দিয়ে চাষ করতে হতো। এ প্রসঙ্গে সিধু বলেছেন, মহাজনরা আমাদের উপর অত্যাচার করে এবং 50 থেকে 500% সুদ আদায় করে। প্যারা করে সাঁওতাল পরগনাতে কিছু অসাধু ব্যবসায়ী সরলতা ও অশিক্ষার সুযোগ নিয়ে সাঁওতালদের ঠকাতো। বেচারাম নামক বাটখারার দ্বারা হিসাবে কম ওজনের দ্রব্য বিক্রি করে ঠকাতো। আবার সাঁওতালদের কাছ থেকে কোনো শস্য কেনার সময় হিসাবের থেকে ভারী ওজনের বাটখারা অর্থাৎ কেনারাম ব্যবহার করে বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করত। এক সময় এই অসাধু ব্যবসায়ীদের কারচুপি সাঁওতালরা ধরে ফেলে। এছাড়া ডালহৌসির শাসনকালে রাজমহল, রামপুরহাট, ভাগলপুর, সাহেবগঞ্জ প্রভৃতি অঞ্চল দিয়ে রেল লাইন পাতার কাজ শুরু হয়। রেল কর্মচারীরা ও ঠিকাদারেরা এই সময় ওই সব অঞ্চলের সাঁওতালদের কাজে লাগায়। পরিশ্রম অনুযায়ী সাঁওতালদের মজুরি না দিয়ে তাদের কাছ থেকে জোর করে হাঁস, মুরগি, পাঠা কেড়ে নিতে শুরু করলে সাঁওতালরা আর চুপ করে থাকতে না পেরে বিদ্রোহী হয়ে ওঠে। প্যারা করে দেখো, সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ হলো বাংলার ছোটলাট হ্যালিডে সাঁওতাল অঞ্চলে সাঁওতালি নিয়মকানুনের উচ্ছেদ করে কোম্পানির নিয়মকানুন প্রচলন করলে সাঁওতালরা বিচলিত হয়ে ওঠে এবং কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ে 1855 খ্রিস্টাব্দ। সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানু ঘোষণা করেন যে ঈশ্বরের নির্দেশ তারা পেয়েছেন, শত্রুর ধ্বংসের জন্য সাঁওতালদের তাই বিদ্রোহ করা প্রয়োজন। অরণ্যের অধিকারের উপর হস্তক্ষেপও এই বিদ্রোহের এক প্রধান কারণ। ফ্রিডম স্ট্রাগল গ্রন্থে বিপানচন্দ্র বরুণ দে, ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছেন যে অরণ্যে সাঁওতালদের অধিকারকে কেন্দ্র করেই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। তো এই পর্যন্ত সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করা হলো। এবার সাঁওতাল বিদ্রোহের কিভাবে ঘটছে এবং তার প্রকৃতি কি, তার ফলাফল কি, তার উপরে এবার শুরু হচ্ছে। এই সব অত্যাচারের
প্রথমেই সাঁওতালরা বিদ্রোহের পতাকা তুলে ধরেনি। প্রথমে তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করে। তারপর যখন তারা দেখলো যে আবেদনের মাধ্যমে তাদের সমস্যা মিটবে না, তখন তারা বিদ্রোহের কথা চিন্তা করে। এই বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক শোষণ। পরের সঙ্গে স্বাধীনতার স্বপ্ন যুক্ত হয়। এই বিদ্রোহ ছিল জমিদার মহাজন ও তাদের সমর্থক সরকারের বিরুদ্ধে দরিদ্র সাঁওতালদের সশস্ত্র বিপ্লব। সিধু ও কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। তারা ঘোষণা করল যে পাপের রাজত্ব শেষ হয়েছে, মহাজনী শোষণ বলে আর কিছু থাকবে না। এখন মোষের লাঙলের জন্য 2খানা, বলদের লাঙলের জন্য 1খানা এবং গরুর লাঙলের জন্য 2 পয়সা খাজনা দিলেই চলবে। বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে আসে কামার, কুমোর, ছুতর এবং তাঁতিরা। 7ই জুলাই তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। তাদের হাতে বহু মহাজন ও জমিদার নিহত হয়। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালায়। তারা মহেশপুর ও পাকুড়ের রাজবাড়ি দখল করে এবং বহু নীলকুঠি ও রেল সাহেবদের বাংলো ধ্বংস করে। প্যারা করে দেখো, সিধু কানু ছাড়াও চাঁদ ভৈরব নামে দুই ভাই, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি এই বিদ্রোহে নেতৃত্ব দেন। বিদ্রোহীদের সংখ্যা ক্রমে 50,000-এ পৌঁছায়। প্রথম দিকে ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত অঞ্চলে তাদের কার্যকলাপ শুরু হয়। বিভিন্ন স্থানে 10,000 করে বিদ্রোহী সমবেত হয়ে ডাক চলাচল, রেল যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত করে। রেল স্টেশন, ডাকঘর, থানা, ইউরোপীয়দের বাংলো, দেশীয় জমিদারদের গৃহ তাদের আক্রমণের মূল লক্ষ্য হয়। আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে সাধারণ তীর, ধনুক, টাঙ্গি, বল্লম নিয়ে বীর যোদ্ধারা অকুত ভয়ে সংগ্রাম চালিয়ে যায়। ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত অঞ্চলে কার্যত ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ক্রমে বীরভূম ও মুর্শিদাবাদের একাংশেও এই বিদ্রোহ বিস্তৃত হয়। তাদের দমনের জন্য একাধিক ইংরেজ সেনাদল প্রেরিত হয় এবং পরাজিত হয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত 1856 ফেব্রুয়ারি মাসে বিদ্রোহ দমিত হয় এবং 23,000 বিদ্রোহীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। সিধু ও কানু ও নেতাদের ফাঁসি দেওয়া হয়। বহু বন্দির 7 থেকে 14 বছর মেয়াদের কারাদণ্ড হয় এবং 36টি সাঁওতাল গ্রাম ধ্বংস করা হয়। প্যারা করে দেখো, সাঁওতাল বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ কেবল একটি উপজাতির বিদ্রোহ নয়, এটি ছিল ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবীদের প্রতিবাদও। কেবল সাঁওতালরাই নয়, স্থানীয় কুমোর, তেলি, কর্মকার, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষ এই বিদ্রোহে যোগ দিয়েছিল। অধ্যাপক নরহরি কবিরাজ এর মতে এই বিদ্রোহ হয়ে উঠেছিল সকল সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মুক্তিযুদ্ধ। সাঁওতাল যুবকরাই এই বিদ্রোহের মূল শক্তি হলেও কিশোর, বৃদ্ধ ও নারীরাও এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। সাঁওতাল নারীরা শিশু সন্তান কোলে নিয়ে কারাবরণ করে। কামাররা ছিল বিদ্রোহীদের সক্রিয় সহচর। তাদের কারখানাগুলিতে সাঁওতালদের যুদ্ধাস্ত্র তৈরি হতো। বাঙালি সমাজের একটি অংশ, বিশেষ করে গরিব বাঙালিরা নানাভাবে তাদের সাহায্য করত। প্যারা করে, সাঁওতাল বিদ্রোহ কেবল জমিদার ও মহাজন বিরোধী ছিল না, তা স্পষ্টই ছিল ব্রিটিশ বিরোধী। বাংলার লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে বলেন যে এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। অনেকে এই বিদ্রোহে ধর্মের প্রভাব দেখতে পান। সিধু ও কানু সাঁওতালদের অনুপ্রাণিত করার জন্য ঐশী বাণী মানে ঈশ্বরের বাণীর কথা বললেও এই আন্দোলন কিন্তু ধর্মকেন্দ্রিক ছিল না। সাঁওতালরা ঈশ্বরকে কোনো গুরুত্বই দেয়নি, বরং অনেক সময় তারা চিৎকার করে বলতো, ঈশ্বর মহান, কিন্তু তিনি থাকেন বহু বহু দূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। প্যারা করে দেখো, সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরোক্ষ ফল প্যারা করে, সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরোক্ষ ফল ছিল সুদূর প্রসারী। ডক্টর কালী কিঙ্কর দত্ত বলেন যে বাংলা বিহারের ইতিহাসে এই বিদ্রোহ এক নবযুগের সূচনা করে। ডক্টর কে কে দত্তের মতে এই বিদ্রোহকে গুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ বলা অনুচিত। এই বিদ্রোহ দীর্ঘ 6 মাস ধরে সরকার, জমিদার ও স্থানীয় জনসাধারণের মধ্যে গভীর ত্রাসে সঞ্চার করে। এই বিদ্রোহে বহু অর্থ লোকক্ষয় হয় এবং সরকারি রাজস্বের উপর প্রবল চাপ পড়ে। সেনাবাহিনী ও সরকার কার্যত বিপর্যস্ত হয়ে যায়। বিদ্রোহ কেবল সাঁওতালদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উইলিয়াম হান্টার বলেন, সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের মধ্যবর্তী আধা আদিবাসী শ্রেণী ও নিম্নবর্ণের দরিদ্র হিন্দুরাও এই বিদ্রোহে যোগ দেয়।
প্যারা করে অধ্যাপক নরহরি কবিরাজের মতে সাঁওতাল বিদ্রোহ আপোষহীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিদ্রোহ দমনের পর কর্তৃপক্ষ সাঁওতালদের সম্পর্কে কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করে। সাঁওতাল অধ্যুষিত এলাকা নিয়ে সাঁওতাল পরগনার জেলা গঠন করা হয়। তাদের পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সুদের হার বেঁধে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে এখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না। এখানে ইউরোপীয় মিশনারি ছাড়াও অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ হয়। এই অঞ্চলে বাঙালি মহাজনদের বসবাস নিষিদ্ধ হয়। এই ভারতীয় জনজীবন থেকে সাঁওতালদের বিচ্ছিন্ন করে সরকার তাদের অনুন্নত অবস্থাতেই রেখে দেয়। এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সক্রিয় হয়ে ওঠে এবং সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তাদের মনে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্যবোধের সৃষ্টিতে তৎপর হয়। প্যারা করে দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে যদি 1857 মহাবিদ্রোহকে স্বাধীনতার সংগ্রাম বলে মনে করা হয়, তবে সাঁওতালদের এই সুকঠিন সংগ্রামকেও স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। সুপ্রকাশ রায় বলেন, এই বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিমূল পর্যন্ত কাঁপাইয়া দিয়াছিল এবং ইহা ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। এই ছিল সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক